প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আরও একবার লার্নমেট ইংলিশ চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘ 11 মাস পর গত 12ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলি খুলেছে। দীর্ঘ 11 মাস ধরে তোমরা তোমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে আছো, এবং যদিও এই খোলাটা শুধুমাত্র ক্লাস 9, 10, 11, 12-এর জন্য করা হয়েছে, বাকি স্টুডেন্টরা কিন্তু এখনও বিদ্যালয়ে যাওয়ার অনুমতি পায়নি। সরকার সকলের সেফটির কথা চিন্তা করেই এটা করেছে এবং আমাদের বিদ্যালয় ব্যবস্থাকে ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করছে। তো এই 11 মাসে ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হয়েছে, পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। তো আমি তোমাদের যাতে কিছুটা হলেও সাহায্য করতে পারি, এই জন্যেই আমি আমার এই চ্যানেলটি শুরু করেছিলাম। এবং সেখানে আমি প্রথমত ক্লাস 10 এবং 12-এর ক্লাসগুলো নেওয়া শুরু করেছিলাম, এবং সবাই যাতে উপকৃত হয় এই জন্যে কিছু গ্রামারের ক্লাসও আমি কিন্তু করেছি। তো এখন যেহেতু ক্লাস 9, 10, 11, 12-এর ক্লাসটা শুরু হয়ে গেছে, তারা সেখান থেকে তাদের বিদ্যালয় থেকে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, তারা বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্য পাবে। কিন্তু যারা বিদ্যালয়ের বাইরে রয়েছে, অর্থাৎ এখনও যারা বিদ্যালয়ে যাওয়ার অনুমতি পায়নি, আমি এখন তাদের যেন কিছুটা উপকার হয় সেই জন্যে ক্লাস 8-এর টেক্সট বইটা শুরু করার কথা ভেবেছি। আজকের ক্লাসে আমি ক্লাস 8-এর যে ইংরেজি টেক্সট বুক রয়েছে ব্লুজুমস, সেখান থেকে লেসন 1 অর্থাৎ দ্য উইন্ড ক্যাপ প্রশ্নটি পড়তে যাচ্ছি। তোমরা যারা ক্লাস 8-এ পড়ো, যারা এই গল্পটা পড়তে চাও, তারা বই খুলে নিয়ে বসো, এবং আমি যখন পড়াবো প্রতিটি লাইন তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে এবং পড়াটা খুব মনোযোগ দিয়ে শুনবে, যাতে করে কোনো রকম কনফিউশন তোমাদের না থাকে। এবং তোমাদের যে কোনো রকম অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তার উত্তরগুলো অবশ্যই দেব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। দ্য উইন্ড ক্যাপ কথাটির মানে হচ্ছে বাতাসের টুপি। কেন একটা টুপিকে বাতাসের টুপি বলা হয়েছে, আমরা যখন গল্পটা শেষ করব তখন বুঝতে পারবো যে টুপিটাকে কেন বাতাসের টুপি বলা হয়েছে। আমরা প্রশ্নটি পড়ার আগে প্রথমে লেখিকার সম্বন্ধে দুটো কথা জেনে নেব। তোমরা বইটা ভালো করে লক্ষ্য করবে। দেখো, জেন হায়াত ইয়েলেন ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। জেন হায়াত ইয়েলেন একজন আমেরিকান লেখিকা এবং তিনি ছিলেন ফোকলোর অর্থাৎ লোককাহিনীর একজন এডিটর। অর্থাৎ লোককাহিনীগুলোকে তিনি নিজের মতো করে এডিট করে মানুষের সামনে তুলে ধরতেন, যাতে করে তারা সেই ফোকলোর হচ্ছে লোককাহিনী, অর্থাৎ লোকের মুখে মুখে যে গল্পগুলো চলে আসছে সেই গল্পগুলোকে সুন্দর করে এডিট করে তাকে আরও সুন্দর করে সাজিয়ে মানুষের সামনে তুলে ধরতেন, যাতে করে মানুষ সেই লোককাহিনীগুলোকে ভুলে না যায়, সেই লোককাহিনীগুলো যেন পরবর্তী প্রজন্মের মানুষগুলোকেও আনন্দ দিয়ে যায়। এছাড়াও তিনি কী ছিলেন? ফ্যান্টাসি এডিটর। ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনার ডানায় ভর করে যে গল্প কবিতা লেখা হয় সেগুলোকে বলা হয় ফ্যান্টাসি। তো তিনি ফ্যান্টাসি রাইটার এবং ফ্যান্টাসি এডিটর ছিলেন। সেই সব সুন্দর সুন্দর গল্প তিনি লিখতেন, এবং যে গল্পগুলো যেগুলোর কোনো লেখক নেই, যেগুলো মুখে মুখে চলে আসে, সেই ফ্যান্টাসি গল্পগুলো, সেই রূপকথার গল্পগুলো তিনি সুন্দর করে আরও মজাদারভাবে সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করতেন। এছাড়াও তিনি সায়েন্স ফিকশন এবং চিলড্রেনদের, বাচ্চাদের জন্য বই লিখেছেন। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞান, বিজ্ঞানের সঙ্গে কল্পনা মিশিয়ে এক অসাধারণ গল্প উপস্থাপন করা। আমরা সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর গল্প পড়েছি, এক একটি অসাধারণ কল্পবিজ্ঞানের গল্প। তোমাদের সময় এবং সুযোগ বুঝে তোমরা অবশ্যই সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর গল্পগুলো পড়বে, দেখবে কল্পবিজ্ঞান কতটা উন্নত এবং কতটা সৃজনশীল হতে পারে। এবং তিনি চিলড্রেন্স বুক, শিশুদের জন্যে অনেক বই লিখেছেন, যেগুলো শিশু মনকে আনন্দ দেয়, তাদের মনকে আন্দোলিত করে, তাদের চিন্তা ভাবনার স্তর আরও নতুন উচ্চতায় পৌঁছে যায়। আমাদের অবশ্যই শিশু সাহিত্য পড়া উচিত।
উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, এদের লেখাগুলো আমাদের খুব ভালো করে পড়া উচিত। আমাদের বাড়ির শিশুদের তাদের লেখাগুলো পড়ানো উচিত, যাতে করে তাদের চিন্তাধারাও আরও উন্নত হয়, তাদের মস্তিষ্ক বিকশিত হয়। যা হোক, বই লক্ষ্য করো। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, 280টিরও বেশি বই তিনি লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, তাদের মধ্যে যেগুলো সেরা, যেগুলো সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে, যেগুলো মানুষের মনকে সবচেয়ে বেশি বার ছুঁয়ে গেছে, সেগুলো হচ্ছে দ্য হলোকস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। আমরা যে গল্পটা এখন পড়তে যাচ্ছি সেই গল্পটা একটা এডিটেড ভার্সন, অর্থাৎ তিনি যেভাবে লিখেছিলেন সেগুলোকে আরও সুন্দর করে, আরও সহজ করে এডিট করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। অব দ্য সেম নেম, একই নামে তিনি যে গল্পটা লিখেছিলেন সেই গল্পটার নামও ছিল দ্য উইন্ড ক্যাপ, অর্থাৎ নামটি অপরিবর্তিত রেখে আমাদের ভাষাটাকে আরও সুন্দর করে, আরও সহজ করে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ সেটাকে এডিট করে আরও সহজ করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তাহলে চলো আমরা গল্পটা, অর্থাৎ এই প্রোজটা পড়তে যাচ্ছি। তবে শুরু করার আগে এখানে দেখো দুটো প্রশ্ন করেছে টেক্সট বইয়ে, যেগুলো আমাদেরকে বলেছে লেট শেয়ার, মানে তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের কি মনে হয় সেটা আমাদেরকে শেয়ার করতে বলেছে। তো আমিও তোমাদের সামনে এই দুটো প্রশ্ন রাখছি, তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে উত্তরটা জানাবে। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে, ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন ল্যান্ড? তোমার কি মনে হয় যে একটা জাহাজে সমুদ্রের মধ্যে বসবাস করা ল্যান্ডে, অর্থাৎ মাটিতে বাড়িঘর করে যে আমরা বসবাস করি, তার থেকে বেশি আনন্দদায়ক? তোমার যদি মনে হয় যে সমুদ্রে জাহাজে বসবাস করা বেশি আনন্দদায়ক, তাহলেও তুমি কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় যে না, আমরা যে ল্যান্ডে, অর্থাৎ যে মাটির পৃথিবীতে বসবাস করি সেখানে বেশি আনন্দদায়ক, তাহলেও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার 2 নম্বর প্রশ্নে বলেছে, দেখো, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফস উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার? তুমি কি মনে করো যে যদি আমাদের কাছে এই ওয়েদার, অর্থাৎ আবহাওয়াকে পরিবর্তন করার কোনো জাদু শক্তি থাকতো, তাহলে সেটা কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতো বা আমাদের জীবনে পরিবর্তন আনতো? অর্থাৎ যদি আমাদের কাছে এই আবহাওয়াকে পরিবর্তন করার, জলবায়ুকে পরিবর্তন করার কোনো জাদু শক্তি থাকতো, তাহলে সেটা কিভাবে আমাদের জীবনকে বদলে দিত, এটা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আমরা পড়া শুরু করছি। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর। কোনো এক সময় কোথাও একটা ল্যাড, ল্যাড মানে হচ্ছে বালক, অর্থাৎ বয়, একটা বালক ছিল, হু ওয়ান্টেড, যে চাইতো, ওয়ান্টেড মানে হচ্ছে চাওয়া, টু বি, টু বি মানে হওয়া, টু বি মানে হতে চাইতো, এ সেলর, সেলর মানে হচ্ছে নাবিক, অর্থাৎ সমুদ্রে যে জাহাজ চলে সেই জাহাজের একজন কর্মচারী, সেই জাহাজের একজন নাবিক হতে চাইতো। একটা জাহাজকে চালানোর জন্যে কিছু সদস্যের প্রয়োজন হয়, সেই জাহাজকে চালনা করার জন্যে বেশ কিছু মানুষের প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় সেলর বা নাবিক। এবং গল্পের বালকটি সে এই জাহাজের একজন নাবিক হতে চাইতো। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা, হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, তার মা কি চাইতো? তার মা তার সন্তানকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। উড নট লেট হিম গো টু দ্য সি, তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? তার মা সেই বালকটিকে বলতো, চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? জাহাজ চালনা সম্বন্ধে তুমি কি জানো? হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো? অফ সেলিং, সেল মানে হচ্ছে জাহাজ চালনা করা, তাহলে সেলিং, জাহাজ চালনা সম্বন্ধে তুমি কি জানো, অর্থাৎ জাহাজ যে চলে সেই সম্বন্ধে তুমি কি জানো? তুমি কিচ্ছু জানো না। সি উঠছে, সে বলতো, অর্থাৎ মা তার ছেলেকে বলতো, ইউ আর এ ফার্মার সন, তুমি হচ্ছে একটা কৃষকের সন্তান, তুমি হচ্ছে একটা কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ সিজনস, তুমি যে ঋতু পরিবর্তন হয়, অর্থাৎ কোন ঋতুতে কোন ফসল হয়, কোন ঋতুতে ফসলটা বাড়ে, কোন ঋতুতে ফসল পাকে, এই জিনিসগুলো তুমি ভালো মতো জানো। ইউ নো দ্য টার্ন অফ সিজনস, ঋতু পরিবর্তনটা তুমি জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল,
এবং তুমি জানো মাটির গন্ধ, অর্থাৎ যে কৃষক যে ফসল ফলায়, যে জমি চাষ করে, সে মাটির গন্ধটা জানে। ইউ নো দ্য টার্ন অফ সিজনস অ্যান্ড দ্য স্মেল, স্মেল মানে গন্ধ, অফ দ্য সয়েল, সয়েল মানে হচ্ছে মাটি। তাহলে দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধ তুমি জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি জানো না সমুদ্রকে, সমুদ্রকে তুমি জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই বালকটা যার নাম হচ্ছে জন, তাহলে এখন আমরা ছেলেটার নাম জানলাম, ছেলেটার নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেইড হিজ মাদার, তাহলে সেই কথাটার পরে সে সব সময়, হ্যাড অলওয়েজ ওবেইড, অলওয়েজ মানে হচ্ছে সব সময়, ওবে মানে হচ্ছে মান্য করা, তাহলে সে তার মাকে তারপর থেকে, অর্থাৎ এখন থেকে, অর্থাৎ ওই কথাটা বলার পরের থেকে সে তার মাকে সবসময় মান্য করে। হ্যাড অলওয়েজ ওবেইড হিজ মাদার, সে তার মাকে সব সময় মান্য করে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হ্যাভি হার্ট, তাই হি ওয়েন্ট অ্যাবাউট, সে যেত, হিজ ফার্ম ওয়ার্ক, সেই খামারের কাজে, তার সেই ক্ষেতের কাজে, উইথ এ হ্যাভি হার্ট, হ্যাভি মানে ভারাক্রান্ত হৃদয়। আমাদের কোন সময় কষ্ট হলে আমাদের হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যায়, কষ্টে ভরে যায়, তাহলে তার হৃদয়টাও সেরকম কষ্টে ভরে গিয়েছিল। তবুও সে কী করতো, সে তার খামারের কাজে, সে তার ক্ষেতের কাজে যেত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হ্যাভি হার্ট, হ্যাভি মানে ভারাক্রান্ত, হার্ট মানে হচ্ছে হৃদয়, ভারাক্রান্ত হৃদয়ে সে খামারে যেত। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু ডিড নট এগেইন, আর মেনশন করেনি, উচ্চারণ করেনি, মেনশন মানে হচ্ছে উচ্চারণ করা, দ্য সি, তার মায়ের কাছে সেই সমুদ্রের কথা আর কখনোই সে উচ্চারণ করেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল বিহাইন্ড দ্য প্লাউ, প্লাউ মানে কি, প্লাউ মানে সেই লাঙল, যখন লাঙল চালনা করা হয় তখন লাঙলটার একটা দিক ধরে লাঙলের পেছনে পেছনে হাঁটতে হয়। তো এই জন সেই লাঙল চালাচ্ছিল এবং সেই লাঙলের পেছনে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ ক্লট অফ ডার্ট, হি অল বাট মানে সে প্রায়ই, র্যান ওভার, র্যান ওভার মানে হচ্ছে মারিয়ে যাওয়া। আমরা অনেক সময় শুনে থাকি যে একজন লোক রান ওভার হয়েছে, অর্থাৎ গাড়ি চাপা পড়েছে। র্যান ওভার মানে হচ্ছে প্রায় চাপা পড়ে যাচ্ছিল, রান ওভারের পাস্ট ফর্ম হচ্ছে র্যান ওভার, প্রায় চাপা পড়ে যাচ্ছিল। কে চাপা পড়ে যাচ্ছিল? এ টিনি গ্রিন টার্টল, টিনি মানে হচ্ছে ছোট, গ্রিন মানে সবুজ, টার্টল মানে হচ্ছে কচ্ছপ। সে প্রায় একটা সবুজ রঙের কচ্ছপকে, খুব ছোট একটা সবুজ কচ্ছপকে প্রায় মারিয়ে যাচ্ছিল, যেটা ছিল অনেক ক্লড অফ ডার্ট, ক্লড মানে হচ্ছে টুকরো, আর ডার্ট মানে হচ্ছে, সাধারণভাবে ডার্ট মানে ময়লা, কিন্তু এখানে হচ্ছে মাটি। তাহলে এই ক্লড অফ ডার্ট অর্থাৎ মাটির একটা টুকরোর উপর সেই কচ্ছপটা কী ছিল? সেই কচ্ছপটা ছিল যেটাকে সে প্রায় মারিয়ে যাচ্ছিল। হি পিকড দ্য টার্টল আপ, পিকড আপ মানে তুলে নিল, হি পিকড দ্য টার্টল আপ মানে সে সেই কচ্ছপটিকে তুলে নিল, হি পিকড আপ দ্য টার্টল, তাহলে হি পিকড দ্য টার্টল আপ, সেই কচ্ছপটাকে তুলে নিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ, সে কী করলো? সে তার মাথার উপরে বসিয়ে দিল সেই টার্টেলটাকে, সেই কচ্ছপটিকে সে মাথার উপরে বসিয়ে দিল। কেন মাথার উপরে বসিয়ে দিল? হি নিউ, সে জানতো, ইট উড বি সেফ, যে মাথার উপরে এটা সেফ থাকবে, অর্থাৎ মাথার উপরে থাকলে এটার আর রান ওভার হওয়ার অর্থাৎ মারিয়ে যাওয়ার ভয় নেই, কারণ এটা সবচেয়ে উঁচু স্থানে রয়েছে। তাহলে সে কি করলো? হি সেট দ্য টার্টেল অন হিজ হেড, সে সেই টার্টেলটিকে অর্থাৎ সে সেই কচ্ছপটিকে তার মাথায় স্থাপন করলো, তার মাথায় বসিয়ে দিল। কেন? হি নিউ, সে জানতো, ইট উড বি সেফ দেয়ার, সেখানে এটি থাকবে সেফ, অর্থাৎ সেখানে এটি নিরাপদ থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার সেই লাঙল চালানো অর্থাৎ জমি চাষের কাজটা শেষ হয়ে গেল, তার লাঙল চালানোর কাজটা শেষ হয়ে গেল, হি ওয়াজ ডান উইথ প্লাউইং, প্লাউইং মানে লাঙল চালানো, অর্থাৎ তার লাঙল চালানোর কাজটা যখন শেষ, হি ওয়াজ ডান উইথ প্লাউইং, তার লাঙল চালানোর কাজটা যখন শেষ হলো, জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড,
প্লাকড মানে সাধারণভাবে প্লাকড মানে তোলা, আমরা অনেকবার ট্রান্সলেশন করেছি। লীলা প্লাকড দ্য ফ্লাওয়ার্স, লীলা ফুলগুলো তুলেছিল। তো এখানে কিন্তু প্লাকড মানে নামিয়ে আনা। জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে সেই টার্টেলটিকে, সেই কচ্ছপটিকে নামিয়ে আনলো। টু হিজ আটার সারপ্রাইজ he found that it had turned into a teeny green fairy man that stood upon his palm and bowed. To his utter surprise, utter মানে হচ্ছে অত্যন্ত, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হওয়া। সে অত্যন্ত অবাক হয়ে গেল। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড, সে দেখতে পেল দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু এ গ্রিন ফেয়ারি ম্যান, এটা অর্থাৎ সেই টার্টলটা সে চেঞ্জ হয়ে গেছে, সে পরিবর্তন হয়ে গেছে একটা সবুজ রঙের ফেয়ারি ম্যান। আমরা ফেয়ারি মানে কি, ফেয়ারি মানে জানি আমরা হচ্ছে, ফেয়ারি মানে হচ্ছে পরী, এখানে পুরুষ পরী, এটা এখানে পুরুষ পরীতে সে পরিণত হলো। ফেয়ারি ম্যান দ্যাট স্টুড, যেটা দাঁড়িয়েছিল, আপন হিজ পাম, পাম মানে হচ্ছে হাতের তালু, তাহলে তার হাতের তালুতে সেটা দাঁড়িয়েছিল। তোমরা বইয়ে ছবি দেখতে পাচ্ছ। অ্যান্ড বাউড, বাউড মানে হচ্ছে মাথা নত করে, মাথা নিচু করে কাউকে সম্মান প্রদর্শন করা। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে সেই ফেয়ারি ম্যানটা তার হাতের তালুতে দাঁড়িয়ে আছে এবং তাকে সম্মান প্রদর্শন করছে, অর্থাৎ সম্মান প্রদর্শনের ভঙ্গিতে সে দাঁড়িয়ে আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই, ফর ইওর কাইন্ডনেস। আই থ্যাংক ইউ, সেই ফেয়ারি ম্যানটা বলছে আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস, তুমি যে দয়া আমাকে দেখিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ মানে ধন্যবাদ জানানো, ফর ইওর কাইন্ডনেস, তোমার কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া, অর্থাৎ তুমি যে দয়াটা দেখিয়েছো, অর্থাৎ আমি তোমার পায়ের নিচে পড়ে প্রায় মারা পড়তে যাচ্ছিলাম, কিন্তু তুমি তোমার কাইন্ডনেস দেখিয়েছো, তুমি তোমার দয়া দেখিয়েছো। তুমি কি করেছো, সেখান থেকে তুলে আমি যাতে তোমার উপর বা সেই প্লাউয়ের উপর চাপা না পড়ি, সেই জন্যে তুমি সেখান থেকে তুলে, তুমি সেই ক্লট অফ ডার্ট, সেই কি বলেছে, সেই মাটির ঢেলার উপরটার থেকে তুমি সেখান থেকে তুলে আমাকে তোমার মাথায় স্থান দিয়েছো, অর্থাৎ আমি যেন কোনোভাবেই আর চাপা না পড়ি, সেই জন্যে তুমি তোমার মাথার উপর আমাকে রেখেছো। তাই বলেছে আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস, আমি তোমাকে তোমার যে দয়া, তুমি যে দয়া দেখিয়েছো তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইওর হার্টস ডিজায়ার, আমাকে বলো তোমার হার্টস ডিজায়ার, হার্ট মানে হচ্ছে হৃদয়, ডিজায়ার মানে ইচ্ছা, তাহলে টেল মি, টেল মি মানে বলো আমাকে, আমাকে বলো ইওর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের কথা, তোমার মনের যে ইচ্ছা সেটা আমাকে বলো। আই উইল গ্র্যান্ট ইট, আমি সেটাকে অনুমোদন করব, অর্থাৎ তুমি যদি তোমার ইচ্ছাটা আমাকে বলো যে আমি এটা চাই, তাহলে আমি সেটাকে গ্র্যান্ট করব, আমি অনুমোদন করব, অর্থাৎ তোমাকে সেটা আমি দেব। আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং এটা আমি এমনি এমনি দেবো না, এটা তুমি যে আমার জীবনটাকে বাঁচিয়েছো এই জন্যে তোমাকে সেটা উপহারস্বরূপ তোমাকে দেওয়া হবে। আমরা বিভিন্ন পৌরাণিক গল্পে দেখেছি যে বিভিন্ন মানুষ বা অসুরেরা ব্রহ্মা বা শিবের উপাসনা করে অনেক সময় তারা বর পায়। তো এখানে এই জন এই ফেয়ারি টেলের উপর কাইন্ডনেস দেখিয়ে সে তার কাছ থেকে একটা বর পাচ্ছে। সেই ফেয়ারি, সেই গ্রিন ফেয়ারি ম্যানটা তাকে এটাই বলেছে আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস, টেল মি ইওর হার্টস ডিজায়ার, আমাকে তোমার মনের ইচ্ছার কথাটা বলো, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট, আমি সেটাকে অনুমোদন করব, টু ইউ ফর সেভিং মাই লাইফ, ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য। সেইট দ্য ফেয়ারি, সেই ফেয়ারিটা, সেই ফেয়ারি ম্যানটা তাকে বলল এটা। জন বাউড ব্যাক, জন কি করলো, সেও সেই যে ফেয়ারি ম্যানটা তাকে সম্মান প্রদর্শন করেছিল মাথা নত করে, সেই জনও ঠিক একইভাবে সেই ফেয়ারিটাকে সম্মান প্রদর্শন করলো। বলেছে জন বাউড ব্যাক, সে পরিবর্তে সম্মান প্রদর্শন করলো। বাট সেইট নাথিং, নাথিং মানে কিছুই না, বাট সেইট সে বলল নাথিং কিছুই না, অর্থাৎ সে কিছুই বলল না। অলদো, অলদো মানে হচ্ছে যদিও, হিজ হার্ট ইয়ার্নড, ইয়ার্ন মানে হচ্ছে স্ট্রং ডিজায়ার অফ হার্ট, অর্থাৎ হৃদয়ের সেই অদম্য বাসনা। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু সি, যদিও তার মনের সেই অদম্য বাসনাটা কি, সমুদ্রে যাওয়া, সে তার মাকে একবার বলেছিল, সেটাই হচ্ছে তার মনের অদম্য বাসনা, মনের অদম্য ইচ্ছা, সেই প্রচণ্ড ইচ্ছা হচ্ছে, যেটার মানে হচ্ছে ইয়ার্ন, সেটা কি, সেটা হচ্ছে সমুদ্রে যাওয়া।
অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু সি, যদিও তার মনের অদম্য ইচ্ছা হচ্ছে সমুদ্রে যাওয়া, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু সে কী করলো? হি ডিড নট এক্সপ্রেস, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, হি ডিড নট এক্সপ্রেস, সে প্রকাশ করলো না হিজ উইশ, তার ইচ্ছাটা, উইশ মানে ইচ্ছা, সে তার ইচ্ছাটা প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারিম্যান, সেই সবুজ ফেয়ারিম্যানটা, পরি মানুষটা, কুড রিড, পড়তে পারতো, এ হার্ট ইজিলি, একটা হৃদয়, অর্থাৎ একটা হৃদয়ের কথা সে সহজেই পড়তে পারতো। সো তাই, হি সেইড, সে বলল, আই সি ইউ উইশ টু গো সেইলিং, আমি দেখছি যে তুমি সমুদ্রে যেতে চাও। ইউ উইশ, তুমি ইচ্ছা পোষণ করো, উইশ মানে ইচ্ছা, ইউ উইশ, তুমি ইচ্ছা করো বা ইচ্ছা পোষণ করো, টু গো সেইলিং, সমুদ্র যাত্রায়, সেইলিং অর্থাৎ সমুদ্র যাত্রায় যাওয়া, সেই সমুদ্র যাত্রায় যাওয়ার জন্যে তোমার মনে ইচ্ছা রয়েছে। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখটাই তার হয়ে উত্তর দিয়ে দিল। অনেক সময় দেখা যায় আমাদেরকে যখন বাবা মা কিছু আমরা চাই কিনা প্রশ্ন করে, যখন আমরা সেটা চাই আমাদের মুখ দেখেই আমাদের বাবা মা বুঝতে পারে যে সেই জিনিসটা আমরা চাই। এখানে সেই ফেয়ারিম্যানটা যখন বলল, আমি দেখতে পাচ্ছি তোমার মনের ইচ্ছা হচ্ছে, তুমি হচ্ছে সমুদ্র যাত্রায় যেতে চাও, যখন এই কথাটা বলল তখন তার মুখের উপর এমন এক্সপ্রেশন ফুটে উঠল যেটা দেখে বোঝা গেল যে হ্যাঁ, সে সত্যি সমুদ্র যাত্রায় যেতে চায়, অর্থাৎ তার মনের ইচ্ছাটা তার মুখের উপর ফুটে উঠল, তার মুখ দেখেই বোঝা গেল যে সে সমুদ্র যাত্রায় যেতে চায়। তাহলে এখানেই দ্য উইন্ড ক্যাপের ফার্স্ট পার্টটা শেষ হচ্ছে। আমরা পরের দিনের ক্লাসে সেকেন্ড পার্টটা পড়ব। তোমরা প্রতিটা লাইন বাই লাইন অর্থ সহকারে বোঝার চেষ্টা করো, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তাই তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং বই নিয়ে মিলিয়ে প্রত্যেকটি লাইন বাই লাইনের অর্থ সহ তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেগুলোও পারবে, এবং তোমাদের স্টক অফ ওয়ার্ড, যেটা ইংরেজি লেখা এবং ইংরেজি শেখার জন্য খুব প্রয়োজন, সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়বে। তাহলে আজকের মতো এখানেই থাকছে, আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে।